দ্য বার্ডসে আপনাকে স্বাগতম। একসময় বার্ড বলা হতো সেই সব মানুষকে যারা কণ্ঠে তুলে আনতেন গল্প, ইতিহাস আর অনুভূতির সুর। আজকের ব্যস্ত জীবনে যখন বই পড়ার সময় বের করা দুঃসাধ্য, তখন পাঠকদের সাহিত্যের কাছে ফিরিয়ে নিতে আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকের গল্প বন্ধঘর নেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের পিশাচিনী বই থেকে। তিনি 1952 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পিএইচডি করে বেল ল্যাবসে কাজ করার পর দেশে ফিরে শিক্ষকতা শুরু করেন। বাংলাদেশের বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ হিসেবে তিনি শিশু কিশোরদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। টুকুনজিল, যারা বায়োবট, ফিনিক্স, অবনীল এসব সায়েন্স ফিকশন যেমন কল্পনার জগৎ খুলে দেয়, তেমনি অনেকের বিজ্ঞান চর্চার আগ্রহ সেখান থেকেই শুরু হয়। দ্বীপ নম্বর 2, নিতু ও তার বন্ধুরা, আমি তপু, বৃষ্টির ঠিকানা, এই কিশোর উপন্যাসগুলো তাকে করে তোলে এক প্রজন্মের প্রিয় লেখক। জুলাই অভ্যুত্থানে তার অবস্থান আমাদের কাছে বেদনাদায়ক হলেও কৈশোরে তার লেখনে ছিল অনেকেরই প্রেরণার উৎস। সে অনুভূতি থেকেই আজকের গল্প বন্ধঘর। আমাকে একবার কিছুদিনের জন্য পচাগড় যেতে হয়েছিল। কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে দিল। বাসার মালিক আমাকে চাবিটি ধরিয়ে দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি থাকেন, তবে তবে কি? এই রাত বিরেতে বাসায় নানা রকম শব্দ শোনা যায় কিনা, ভয় পাবেন না। আমি কৌতূহলী হয়ে বললাম, কিসের শব্দ? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, লোকে তো বলে ভূতের, তবে কখনো কারো ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি। ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যে বলার নয়। আমি ভদ্রতা করে হাসি গোপন করে বললাম, ক্ষতি করলেই আর কি, আমার কি আছে আর ক্ষতি করার বলেন? ভদ্রলোক চোখ কুঁচকে বললেন, আপনি ভূতে বিশ্বাস করেন না না? আমি মাথা নেড়ে বললাম, ভূত, প্রেত, জিন, পরী, রাক্ষস এবং খোক্ষস, এই 6টি জিনিস আমি বিশ্বাস করি না ভাই। ভদ্রলোক একটু চিন্তিত হয়ে বললেন, মানুষ চাঁদে গেছে সেটাও অনেকে বিশ্বাস করে না, তবে এতে কিছু আসে যায় না। আপনি ভয় পান কিনা সেটা হচ্ছে বড় কথা। ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায়, এরকম অনেক লোক আছে জানেন তো? আমি বললাম, জানি, তবে আমি সেরকম লোক না। বাজি ধরে লাশ কাটা ঘরে আমি রাত কাটিয়েছি। ভদ্রলোক বললেন, চমৎকার চমৎকার। এই যাই হোক, এই রাত বিরাতে খুটখাট শব্দ শুনলে সেটা নিয়ে মাথা ঘামাবেন না, ঠিক আছে? ইদানিং কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো শুনিনি। আমি একটু কৌতূহলী হয়ে বললাম, ইদানিং ক্ষতি হয়নি বলছেন? তার মানে কি আগে কি কখনো ক্ষতি হয়েছে? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, সে অনেক লম্বা গল্প ভাই। অনেক পুরুষ থেকে এই বাড়িটা আমাদের। আমার দাদার ছেলেবেলায় নাকি একটা বীভৎস ঘটনা ঘটেছিল। দাদার বাবার সাথে এই এক তান্ত্রিকের নাকি কি এক গোলমাল লেগেছিল। সে তান্ত্রিক নাকি আবার ছিল পিশাচ সিদ্ধ। তার পোষা পিশাচ লেলিয়ে দিয়েছিল এই বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচমচ করে খেয়ে ফেলতো সেই পিশাচ। অনেক কষ্টে পিশাচকে দূর করা হয়েছে, কিন্তু পুরোপুরি দূর হয়নি আর কি। এখনো রাত বিরাতে তার খুটখাট শব্দ শোনা যায়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এ বাসায় এককালে পিশাচ ছোট ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলেছিল শুনে কেমন জানি দমে গেলাম। পিশাচ না হোক, কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছিল। কি ভয়াবহ ব্যাপার। ভদ্রলোক বললেন, তারপর তো 3টা পুরুষ পার হয়ে গেছে, কখনোই কিছু হয়নি। ওই ভয় না পেলেই হলো, তাই না? শব্দ তো কত রকমেরই হয়। আমি বললাম, আপনি নিশ্চিত থাকবেন, আমি ভয় পাবো না। ভদ্রলোক চাবিটা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন, ও, এই আরেকটা বিষয়, ওই দক্ষিণ দিকের ঘরটা, ওটা তালা মারা আছে বুঝছেন? ওটার চাবি আসলে নাই। ঘরটা সবসময় তালা মারাই থাকে। সব সময়? হ্যাঁ, সব সময়। 100 বছরের উপর তো হলো ওটা খোলা হয়নি।
কখনোই খোলা হয়নি। না, ওই পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা যেন সম্পর্ক আছে। খোলা নিষেধ, আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয়। আমরাও আর কখনো খুলিনি ঘরটা। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম। অনেক পুরাতন একটা বাসা। ইদানিং নানা রকম কাজকর্ম করা হয়েছে ঠিকই, তবু স্থানে স্থানে পুরানো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণের সেই ঘরটিও দেখলাম। মস্ত একটা তালা ঝুলছে, প্রাচীনকালের অতিকায় একটা তালা। দেখেই ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্র টানাটানি করেই, তাই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। ঘুম ভাঙল পরদিন সকালে, অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনেই ছিল না। ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটা ধরে টানাটানি করছি। কেন এই স্বপ্ন দেখলাম কে জানে। পরদিন রাতেও একই স্বপ্ন দেখলাম। বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যি সত্যি টানছি। তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর অনেকক্ষণ লাগে বুঝতে আমি কোথায়, কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম। আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভুতুড়ে শব্দ শুনতে পেলাম। শব্দটি ঘরটির ভিতর থেকে আসছে। কেউ যেন লাথি মারছে দেয়ালে। ধুপ ধুপ একটা শব্দ। একটানা অনেকক্ষণ শব্দ হয়, তারপর থেমে যায়, তারপর আবার হঠাৎ শুরু হয়। প্রথমে আমার কেমন যেন একটা আতঙ্কের মতো হলো। ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই, কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস জোগালো। ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই, এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাতি জ্বালালাম। সাথে সাথে ম্যাজিকের মতো ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। আলোতে যাবতীয় ভুতুড়ে এবং রহস্যময় জিনিসও যেন উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারিদিক থেকে বন্ধ, কোনো দরজা বা জানালা নেই। ভিতরে শব্দটা কেমন করে হয় কে জানে। ব্যাপারটা কি হতে পারে সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে আমি ঘরে ফিরে গেলাম ঘুমানোর জন্য। ঘরটি খুলে দেখার একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবারের মতো আমার মাথায় চাড়া দিয়ে উঠল। পরের দিন একজন অতিথি এলো আমার বাসায়। মোটাসোটা একটা হুলো বিড়াল। বিড়াল আমি দু চোখে দেখতে পারি না, কিন্তু এই নির্বোধ পশুটি এত বন্ধু ভাবাপন্ন যে আমি তাকে দূর করে দিতে পারলাম না। একেবারে আমার গা ঘেঁষে লেজ লম্বা করে মিয়াও মিয়াও করে ডাকাডাকি করে এমন আহ্লাদ শুরু করলো যে যেন কতদিন থেকে আমাকে চেনে। কষে একটা লাথি দেব দেব করেও আর দিলাম না। খাবার জন্য আধখানা কলা ছিল, তাই ছুড়ে দিলাম তার দিকে। বিড়াল কলা খায় না সেটা আমি তখনই জানতে পারলাম। সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে রাতে ফিরে এসে এই স্বাস্থ্যবান হুলো বিড়ালটিকে খারাপ লাগলো না। বাসায় রান্নাবান্নার ঝামেলা নেই, বাইরে থেকেই খেয়ে আসি। তাই বিড়ালটার জন্য পরদিন কিছু বিস্কুট কিনে আনলাম। দেখা গেল বিড়ালটির বিস্কুটেও খুব রুচি নেই। আমার কাছে এসেছে খানিকটা বন্ধুত্বের জন্যে। কোষে লাথি না মেরে সেটা তো দিয়েছি, এর বেশি আর কি করতে পারি আমি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিড়ালটির চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস। খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখন ঘুম নেমে আসে, বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তক্ষুনি শুনতে পেলাম বন্ধ ঘরে ধুপ ধুপ করে সেই শব্দটা হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে।
আমি মোটামুটি দুঃসাহসী মানুষ। দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষরাও ভয় পায়, তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছু নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম, শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা তো নেই। নিশ্চয়ই কোনো একটি কারণ আছে। একটা কিছু হয়তো বেকায়দাভাবে ঝুলছে, বাতাস এলেই ওটা নড়ে, কোথাও লেগে শব্দ হচ্ছে, কিংবা কে জানে হয়তো স্বাস্থ্যবান কিছু ইঁদুর, বেড়াল বা অন্য কোনো জন্তু জানোয়ার শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটির সামনে দাঁড়ালাম। সাথে সাথে ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটিও তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে যেন আমার দিকে তাকালো। আমি তার দিকে একটু এগিয়ে যেতেই লেজ ফুলিয়ে এমন ভয়ঙ্কর একটা ভঙ্গি করলো যেন আর একটু এগুলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি একটু সরে এলাম। এত বন্ধুভাবাপন্ন বিড়ালটি হঠাৎ ক্ষেপে গেল কেন কে জানে। বিড়ালটি হঠাৎ আগের মতো কান্নার সুরে ডাকতে শুরু করে। আবার শুধু যে ডাকতে শুরু করে তাই নয়, সাথে সাথে ছটফট করতে থাকে একটা প্রচন্ড অস্থিরতার মতো। একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে, হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার। আমি কি করব বুঝতে না পেরে কষে একটা লাথি দেবার জন্য এগিয়ে গেলাম। ঠিক তক্ষুনি ঘরের ভিতর থেকে ধূপ ধূপ শব্দ আবার শুরু হয়ে যায়। বিড়ালটি হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। বেটা ভয় পেয়েছে। সত্যি কথা বলতে কি, আমারও ভয় করতে থাকে, আর সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না, মানুষ ভীতু হয়ে যায় তাহলে। আমি ঠিক করলাম ঘরের ভিতর ঢুকে দেখতে হবে কি আছে। কাছে গিয়ে তালাটা যেই স্পর্শ করেছি, সাথে সাথে ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটাও দেখলাম সোজা হয়ে দাঁড়ালো তখন। লেজটা লম্বা করে একবার আদুরে গলায় ডাকলো আমাকে। তালাটি পুরনো হলেও যথেষ্ট মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পরীক্ষা করে আবিষ্কার করলাম কবজাগুলি ক্ষয়ে গেছে, সহজেই খুলে আসবে। যাওয়ার সময় নতুন কবজা কিনে লাগিয়ে দিলেই হবে। বাড়ির মালিক কখনো জানতেও পারবেন না যে এটা খোলা হয়েছিল। আমি আমার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম। মানুষজন শুনে অবাক হয়ে যায় জানি, কিন্তু সত্যি আমার একটা ছোট যন্ত্রপাতির বাক্স আছে। সেই বাক্সে হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, ড্রিল, নাটবল্টু এসব থাকে। কখনো এই বাক্স আমি হাতছাড়া করি না। কাজেই প্রয়োজনের সময় একটা স্ক্রুড্রাইভারের জন্য কখনোই আমার সারা বাড়ি আকাশ পাতাল করে খুঁজে মেজাজ গরম করতে হয় না। দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতেই বিড়ালটির একটি পরিবর্তন হলো। হাসি খুশি বিড়ালটি আবার খেপে গেল, চিৎকার করে লাফিয়ে কুদিয়ে এমন একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করলো যে আমি সত্যি সত্যি এবারে কষে একটা লাথি লাগালাম। আশ্চর্য ব্যাপার, লাথি খেয়েও সেটা পালিয়ে গেল না, আমার চারদিকে ঘুরে ঘুরে ডাকতে থাকলো। আর ঠিক তখন হঠাৎ ঘরের ভিতর থেকে ধূপ ধূপ শব্দ শুরু হলো। বিড়ালটি তখন আবার ভয়ে আধমরা হয়ে আমার কাছে কোনো মতে এগিয়ে এলো। আমি এই মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ঘরের ভিতরে ধূপ ধূপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটি কেমন করে যেন টের পায়, তখন সেটি ভয়ানক অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়ত, আমার এত জোরে লাথি খেয়েও বিড়ালটি পালিয়ে না গিয়ে আশেপাশে ঘুর ঘুর করছে। এই জায়গাটি ছেড়ে বিড়ালটি সরে যাবার ক্ষমতা নেই। কিছুক্ষণের মাঝে রহস্য পরিষ্কার হবে চিন্তা করে আমি জোর করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করতে থাকি। ভিতরে ধূপ ধূপ শব্দের মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটি খুলে ফেলি। টেনে পুরনো ভারী দরজা সরাতেই আমি অবাক হয়ে দেখলাম সামনে দেয়াল ইট গেঁথে কে যেন পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। আশাভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভিতরে ঢুকে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চাপা অশান্তি আর ভয় ছিল। এখন ঢুকতে পারবো না জেনে নিজের অজান্তেই খুশি হয়ে উঠলাম। নিজের ঘরে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা আবার খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসিক ব্যক্তি, কিন্তু সেটা সত্যি নয়। আমি আসলে খুব ভীতু। ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশি হয়ে উঠেছি। নিজের কাছে নিজেকে খুব ছোট লাগলো।
আমি তাই আবার উঠে দাঁড়ালাম। দেয়ালটি ভেঙে আমার ভিতরে ঢুকতেই হবে, প্রমাণ করতে হবে যে আমি ভীতু নই। দেয়াল ভাঙাটা যত কঠিন ভেবেছিলাম ঠিক ততটা কঠিন নয়। নিশ্চয়ই প্রচুর বালু মেশানো ছিল। একটু চেষ্টা করতেই একটা ইট খুলে এলো। ইট সরে এসে দেয়ালে ছোট্ট একটা গর্ত হয়েছে। ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখি ভিতরে নিশ্ছিদ্র অন্ধকার। আমার যন্ত্রপাতির বাক্সে একটি 6 ব্যাটারির টর্চ লাইট থাকে। আমি সেটা নেবার জন্য নিচু হতেই একটা বিচিত্র ব্যাপার ঘটলো। বিড়ালটি হঠাৎ আবার ক্ষেপে উঠে চিৎকার করে দেয়ালের উপর আঁচড়াতে থাকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা লাফ দিয়ে সে গর্তটা ধরে ঝুলে পড়ে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা বিড়াল ছোট একটা গর্তে ঢোকার চেষ্টা করছে, সেটা বিচিত্র কিছু নয়, কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকতে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘরটাতে ঢুকতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। আমি পশু বিশারদ নই, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম প্রবৃত্তিগুলি মানুষ আর পশু সবার বুঝি একই রকম। বিড়ালটিকে টেনে নামিয়ে আনবো আনবো করতে করতেই সেটি ভিতরে ঢুকে গেল। ভিতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটি জাতীয় একটা শব্দ হলো। তারপর হঠাৎ কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে মানুষের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায় বলে শুনেছিলাম। সত্যি সত্যি সেটা আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তর দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটা বীভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটা পিশাচ বন্দি করে রাখা ছিল, আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্ত আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গর্তটি থেকে কিছু বের হলো না, কিছু দেখাও গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম। সাবধানে আলোটা ভিতরে ফেলে উঁকি দিলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না। ছোট্ট একটা চৌকোনা ঘর, ভিতরে কিচ্ছু নেই। অবিশ্বাস্য ব্যাপার, এইমাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভিতরে, বিড়ালটাও নেই। বিস্ময় থেকেও আমার বেশি হলো আতঙ্ক। 6 ব্যাটারির বড় টর্চ লাইটের তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। কোথাও কিচ্ছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলোয় ঢাকা পড়ে গেছে, আবছা দেখা যায়। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বিড়ালের মাথাটা পড়ল। কেউ যেন কামড়ে মাথাটি আলাদা করে নিয়েছে। রক্তে মাখামাখি বীভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম। থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম। আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি আমার মনে হলো আমার এখন ভিতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু তবু আমার মনে হতে থাকলো আমার ভিতরে ঢুকতে হবে। কেন ঢুকতে হবে সেটা আমি জানি না, কিন্তু আমার এই ঘরের ভিতর ঢুকতেই হবে। একটু আগে যেমন বিড়ালটাও ভয় পেয়েছিল তবু ঘরে ঢুকেছিল, এখন আমারও ভয় করছে, কিন্তু আমাকেও এই ঘরের ভিতর ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেমন গুলিয়ে যায়, আমারও ঠিক ঠিক সেরকমই হলো। হাতুড়ির আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে একটা একটা করে ইট খুলে নিতে থাকি। কয়েক মিনিটেই কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা বড় গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে আমি ঘরের ভিতর ঢুকেছি পরিষ্কার মনে নেই। শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভিতর ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তবু আমাকে ঘরের ভিতর ঢুকতেই হবে। ভিতরে ঢোকার পর মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে ঘরের মাঝখানে যাওয়ার জন্য। তখন আমার হঠাৎ বিড়ালটার কথা মনে পড়ল। অসহায় জীবটা কিভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে ঘরের ভিতর ঢুকেছিল। তাহলে আমিও কি সেই বিড়ালটার মতোই শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথাটাও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে ওভাবে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভিতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি। প্রাণপণ চেষ্টা করতে থাকি নিজের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা পুটুপুটু শব্দ হলো।
মুখে গরম বাতাসের হলকা এসে লাগলো। সাথে সাথে মাংস পোড়ার মতো একটা গন্ধ আসছে কোথা থেকে। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু। প্রচন্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সবকিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরো একজন আছে। ভয়ঙ্কর অশুভ একটা জীব, দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে, সমস্ত শরীর ঘামতে থাকে কুলকুল করে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বিভৎস একটা শব্দ। গরম বাতাসের হলকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি। গোঙানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিচ্ছু করার নেই। ভয়ানক এক অশুভ প্রাণী আমাকে পেয়েছে তার হাতের একেবারে মুঠোয়। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। পিছিয়ে আসতে আসতে হঠাৎ হাতে কি যেন ঠেকলো, একটি কাগজের মতো। ছোঁয়া মাত্র হঠাৎ আশ্চর্য একটি ব্যাপার ঘটল। পুরো ঘরটা একেবারে নীরব হয়ে গেল। আর প্রথমবারের মতো আমি আমার পুরোপুরি সংবিত ফিরে পেলাম। প্রচন্ড আতঙ্কটা নেই। বুক এখনো ধুকধুক করে শব্দ করছে বটে, কিন্তু অসহায় পশুর মতো সে আতঙ্কটুকু যেন একেবারে উবে গেছে। আমার হাতে 6 ব্যাটারির টর্চটা জ্বালালাম আমি। হাতে এক টুকরো মোটা কাগজ, উপরে কি যেন আঁকিবুকি করা, নিচে গোটা গোটা হাতে কিছু যেন লেখা আছে। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয়, কিন্তু পড়া যায়। সেখানে সাধু ভাষায় লেখা, যাহার হাতে কাগজ তাহার সমূহ বিপদ, অতএব এ কাগজ সে হাতছাড়া করিবেক না, তাহা হইলে পিশাচ অবিলম্বে দেহনাশ করিবেক। কোনোমতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল। ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়। 3য় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবেক, নতুবা পিশাচ মুক্ত হইবে। এরপর কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরো 2টি গণ্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূতপ্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 2টি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভিতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এই কাগজটাই আবার তার প্রাণ বাঁচাবে। শুনছিলেন আমাদের আজকের গল্প, মোহাম্মদ জাফর ইকবালের বন্ধ ঘর। কেমন লাগলো গল্পটি? কমেন্ট সেকশনে আমরা অপেক্ষা করব আপনাদের মূল্যবান ফিডব্যাকের। আপনাদের যে কোনো ধরনের সাজেশন দ্য বার্ডসের জন্য মূল্যবান। একই সাথে যদি চান যে আপনার লেখা গল্প বার্ড পড়ে শোনাক, তাহলে প্লিজ ডেসক্রিপশনে দেওয়া মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার গল্পটি। আমরা কিছু মৌলিক নতুন গল্পের সন্ধানও করছি। সেই পর্যন্ত আমরা দ্য বার্ডস তাদের জন্য যারা এখনো গল্প ভালোবাসে।